আমাদের আজকে দু উপস্থাপনার মূল আলোচনা ঢাকা কেন্দ্রিকতা ছিল বেশ কিছুটা। তার কারণ সমস্ত বাংলাদেশের উন্নয়নে, সো-কল্ড উন্নয়নে ঢাকাকে অনুকরণ করা হচ্ছে বেদমভাবে। বেদম শব্দটা ব্যবহার করলাম খারাপ অর্থে, কারণ ভালো কাজগুলো অনুসরণ করছে না, খারাপ অংশটুকু অনুসরিত হচ্ছে। এবং বাংলাদেশের যত আইন কানুন নীতিমালা, সেটা সেফটি সম্পর্কিত যাই হোক না কেন, সেগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি অবনমিত, পদদলিত হচ্ছে এই ঢাকায়। ফলে ঢাকায় যদি এটা সিদ্ধ হয়, সারা বাংলাদেশে এটা সিদ্ধ হতে পারে। ফলে আজকে এত আলোচনার মধ্যে শুধু এতটুকু মনে রাখেন, ঢাকা কেন্দ্রিক শেষ বিষয়, ঢাকার দিকটি অবশেষে দ্যাব বলে একটি বাস্তবায়নযোগ্য ভূমি ব্যবহার পরিকল্পনা রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন। কিন্তু সেটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে বিতর্ক করছি। পরিবেশবাদীরা সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রামের মতো সেফটি অ্যাওয়ারনেস এই যে আমরা ফাউন্ডেশন করেছি আমরা সবাই, তার কারণ হচ্ছে জলাভূমি, বন্যা প্রবাহ অঞ্চল, কৃষি জমি, এবং এই যে বারবার বলা হচ্ছে আরবান সেফটি, একটা রিস্ক সেন্সিটিভ ল্যান্ড ইউজ প্ল্যান, সেটা অন্তর্ভুক্ত না করার জন্যে আপনারা দেখবেন একটা ভুল ভুলাইয়ার মধ্যে ফেলে দিয়েছে সমস্ত ঢাকাবাসীকে। বিল্ডিং এর উঁচু হবে না নিচু হবে, এফআইআর কি হবে, এই সমস্ত অনেক কঠিন কঠিন শব্দ দিয়ে একটা ভুল ভুলাইয়ার মধ্যে ফেলে দিয়েছে আমাদেরকে। আসল দরকার ছিল ভূমিকম্প প্রবণ, চারিদিকে ভূমিকম্প হচ্ছে, বার্মা থেকে শুরু করে আমাদের মাথা পর্যন্ত, নেপাল পর্যন্ত ক্রমাগত। এই মুহূর্তে কথা বলছি, আজকে হয়তো 5টা ভূমিকম্প হচ্ছে। এই ভূমিকম্পগুলো বারংবার জানার দিচ্ছে ঢাকা সহ ময়মনসিংহ এবং আশেপাশের শহরগুলো প্রচন্ড ভালনারেবল। এবং সেই ভালনারেবলটার বিপরীতে এই ঢাকায়, একটু আগে আজহারি সাহেব আরো ব্যাখ্যা করে বললেন, প্রায় 21,45,000 ভবন রয়েছে, যেগুলো ভবন হিসেবে গণ্য করা হয়। মনে রাখবেন, এর মধ্যে দোতলা থেকে উচ্চ ভবনও রয়েছে। উচ্চ ভবনের সংখ্যা মাত্র 8%, এবং 4 থেকে 5 তলা হলো 9.78%, আর বাদ বাকি আন্ডার ডেভেলপড আছে প্রায় 68%। তার মানে ভয়ঙ্কর ভয় পাওয়ার যেমন কারণ আছে, পরিবর্তন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। 68% ভবন হয়ই নাই। কিন্তু প্রবলেম হচ্ছে সরকার এই গ্যাপে এখনো কেন রিস্ক সেন্সিটিভ ল্যান্ড ইউজ প্ল্যান অন্তর্ভুক্ত করলো না। মানে হলো এই, আপনারা শুনেছেন, আবার আপনাদের মনে করিয়ে দেই, 13% জায়গায় ঢাকায় কোনো ধরনের ভবন নির্মাণ করা যাবে না, আনটাচেবল, কারণ ওই ভবন ভেঙে পড়বেই। কিন্তু আমরা তত্ত্ব ভবন বানাচ্ছি। তাহলে রাজুকের দ্বারা, রাজুকের নেতৃত্বে এই প্রকল্প করার পরেও সেটার অন্তর্ভুক্ত হলো না কেন? কোন কারণে, কার ইশারায়? দ্বিতীয়ত, এবং মনে রাখবেন, এই জায়গাগুলো বড় বড় অলিগার্কিক ল্যান্ড ডেভেলপারদের অধীনে, এবং তারা বিক্রি কিনের মধ্যে দিয়ে হাজার হাজার কোটি টাকা দিয়ে রাজনীতিবিদদের এখন সব সরকার কিনে নিচ্ছে। তাহলে এই ভবনগুলো বানানোর পর রাজুক বলবে প্ল্যান পাস করা হয় নাই, অথবা করেছে পড়ে গেল কোনো, আমি জানি না। অবশ্যই সে জানে, এই দায় তাকে নিতে হবে। দ্বিতীয়ত, আপনারা দেখেন প্রায় 26% বলতে ডেভেলপমেন্ট লিমিটেড হবে। তার মানে ওইসব জায়গায় উঁচু ভবন করা উচিত হবে না। তাহলে এটার কম্পেনসেশন হিসেবে বাদ বাকি জায়গায় উঁচু ভবন করো। তার মানে পরিকল্পনাটার ত্রিমাত্রিক ভাবে অন্য ধারা হওয়ার কথা ছিল। আর ওনারা একেবারে সব জায়গায় এফআইআর কমায় দাও, মানুষ কমাতে হবে, এই ভুল ভুলাইয়া রিস্ক সেন্সিটিভ প্ল্যানিংকে গ্রাহ্যতার মধ্যে নেয় না। আমরা আজকে এখানে স্পষ্ট দাবি করছি, প্রথম রিস্ক সেন্সিটিভ প্ল্যানিং সারা বাংলাদেশের জন্য করে আমরা অবশ্যই অভিঘাত মুক্ত নগরায়ন নিশ্চিত করব। 1। 2, সারা বাংলাদেশের জন্য অনেক ক্ষেত্রে 2010-এ সকল প্রকৌশলীরা মিলে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড তৈরি করেছে। সেই ন্যাশনাল বিল্ডিং কোড বাস্তবায়নের জন্য বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি অথরিটি তৈরি করার কথা ছিল, BRA। আদ্যবধি এই BRA তৈরি করা হয় নাই। আর এই তৈরি না করার কারণে সারা বাংলাদেশে যার যা খুশি সেভাবে ভবন তৈরি করছে। আপনাদেরকে একটু বোঝার জন্য বলছি, এই ন্যাশনাল বিল্ডিং কোডের কমপ্লায়েন্স আমাদের গার্মেন্ট সেক্টর, আমাদের টেক্সটাইল সেক্টরে ছিল না বলে রানা প্লাজার পর বিরাট কর্মযজ্ঞের মধ্যে দিয়ে
আমরা মাত্র 4 থেকে 4.5 বছরে ঘুরে গেছি। আমাদের ওই সেক্টরটা অন্তত, যে সেক্টরে প্রতি মাসে একটা অ্যাক্সিডেন্ট হতো, কিছু শ্রমিক মারা যেত, আমরা 4.5 বছরে ঘুরে বাংলাদেশ এখন অনেক ইকো, গোল্ড, প্লাটিনাম প্রাপ্ত গ্রিন বিল্ডিং এর ইন্ডাস্ট্রির দেশ। তার মানে আমরা ঘুরে যেতে পারি। 4.5 বছরে যদি একটা সেক্টর ঘুরে যায়, এই শহরও এবং অন্যান্য শহরগুলো আগামী 4 থেকে 5 বছর ঘুরে যেতে পারে। তার উদাহরণ আমরাই রেখেছি। তাহলে হচ্ছে না কেন? কারণ এই বিআরএ প্রতিষ্ঠা করার জন্য সরকার সিরিয়াস না, এবং সকলে মিলে আমরা যতই চিৎকার করছি, এই জায়গায় সরকার হাত দিতে চায় না রাজনৈতিক কারণে। এবার তৃতীয় জায়গাটুকু বলি, গত 15 বছর পেশাজীবী প্রতিষ্ঠানগুলো, ইনস্টিটিউট অফ আর্কিটেক্ট, ইনস্টিটিউট অফ প্ল্যানার, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার, আমরা সবাই মিলে, রাজুকে, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, বাপা, বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক, লয়ার্স অ্যাসোসিয়েশন, সবাই মিলে বিনা পয়সা খেটে খেটে আমরা কিন্তু এই পলিসিটা তৈরি করেছিলাম রাজুকের সাথে, সমস্ত ভবন সেই জোনে আনা। অর্থাৎ আমি আপনি যখন যে ভবনে ঢুকবো, আমি সিগন্যাল সাইন দেখে বুঝবো সরকার এই ভবনকে সেই ডিক্লেয়ার করেছে। আমার তো জানার কথা না অনুমতি নিয়ে অননুমোদিত বানিয়েছে কিনা, আমার তো জানার কথা না এটা কমপ্লায়েন্ট কিনা। এবং সে কারণে আমরা বলেছি ফি বছর নবায়নযোগ্য কমপ্লায়েন্স সার্টিফিকেশন প্রকাশ্য জায়গায় লাগানোর জরুরি ব্যবস্থা করতে হবে। এবং এই কারণে এই পলিসিগুলো ইতিমধ্যে গত সরকারের শেষ সময়ে অনেক কষ্ট করে তৈরি করা হয়েছে, এখন পর্যন্ত তার একটিও বাস্তবায়ন হয় নাই। উদ্দেশ্যটা কি? সমস্ত ভবন, যেটা আপনার আরবান রেজিলিয়েন্স এই স্টাডি থেকে তারা সুপারিশ করেছিল, প্রত্যেকটা ভবন এখনই চেক করেন তার ফায়ার ভালনারেবিলিটি, তার ভূমিকম্প ভালনারেবিলিটি, এবং সেটা রেট্রোফিকেশন বা পুনর্দৃঢ়করণ বা এটাকে ঠিক করার সময় দেন, বিনিয়োগ করেন, এবং ঢাকাবাসী সহ সমস্ত নগরবাসীকে, সমস্ত শহরগুলোর নগরবাসীকে সেই নিরাপদ নাগরিক বাসস্থান, অফিস আদালত নিশ্চিত করে। এই কাজটি আমাদের দ্বিতীয় দাবি, জরুরি ভিত্তিতে, তৃতীয় দাবি জরুরি ভিত্তিতে এটা করা হোক। এবং বিআরএ প্রতিষ্ঠা করার পাশাপাশি রাজুক আরবান রেজিলিয়েন্সের জন্য এই উসরি আরবান সেফটি রেজিলিয়েন্স ইনস্টিটিউট জরুরি ভিত্তিতে প্রতিষ্ঠা করে সারা বাংলাদেশে এই কর্মকাণ্ড শুরু করলেই কেবল এটা করা সম্ভব। এবং সে কারণে এই তৃতীয় দাবিটি আমরা আমাদের পক্ষ থেকে আজকে সুস্পষ্টভাবে করছি। তৃতীয়ত, আপনারা সবাই মনে রাখবেন, ভালনারেবিলিটি শুধুমাত্র ভবন ভেঙে পড়বে তা নয়। এই নগরী জুড়ে অসংখ্য গ্যাসের নেটওয়ার্ক রয়েছে, তিতাস গ্যাস নিজেই জানে না কোথায়। আমরা অনেকবার তাদেরকে এই নেটওয়ার্ক আমাদের ড্যামে অন্তর্ভুক্ত করার কথা বলেছি, তারা বলতে পারছে না। এবং এটা থাকার অসুবিধাটা হচ্ছে এই, নারায়ণগঞ্জ অনেক জায়গায় এই ঘটনা ঘটেছে যে ডেট যেটা হয়ে আছে তার মধ্যে গ্যাস ঢুকে আছে, এবং যখন বিভিন্ন কারণে মাটি খুঁড়ে বিভিন্ন কনস্ট্রাকশন ডেভেলপমেন্ট ড্রেনেজে কাজ করে, তখন মসজিদ সহ বিভিন্ন জায়গায় আগুনে জ্বলছে যায়। এবং এই ভালনারেবিলিটি যদি থাকে, ভূমিকম্প যদি হয়, তাহলে এই গ্যাসগুলো নির্গত হবে হুস করে, আর সেই সঙ্গে আমাদের সমস্ত তার কিন্তু উপরে, মাটির নিচে নয়, সেগুলোর ট্রান্সফরমারগুলি জ্বলবে, আগুন জ্বলে উঠবে, তাহলে আগুন, গ্যাস, বুম, আমরা টাইম বোমের উপর বসে আছি। এই জায়গাটুকু পরিশীলিত করার জন্য অনেকবার সরকার উদ্যোগের প্রতিশ্রুতি দিয়েছে, কাজটা করেন না। কি কারণে আমরা টাইম বোমের উপর বসে থাকবো? জেনে শুনে বুঝে। এটি আমাদের চতুর্থ দাবি, জরুরি ভিত্তিতে এই বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হোক। পঞ্চম, বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের দ্বিতীয় অংশটা আপনারা খেয়াল করেন না। ফায়ার সার্ভিস ইমিডিয়েট অ্যাকশন করে, যেটা হেলালি সাহেব পরিষ্কার করে বললেন। আরেকটা অংশ যেটা রয়েছে সিভিল ডিফেন্স, তার কাজ হচ্ছে জনগণকে অ্যাওয়ার করা। প্রত্যেক ভবনে আগুন ধরলে একজন সেখানে অ্যাওয়ার লোক থাকবেন, যিনি জানেন কি করতে হবে প্রত্যেক ফ্লোরে ফ্লোরে, এবং নিয়মিত ড্রিল করবেন। ভূমিকম্প হলে কি করতে হবে, ভূমিকম্প এসওডির মাধ্যমে হঠাৎ করে দেবেন, একজন কর্নেল একজন লেফটেন্যান্ট হয়ে যাবে, তারা সমস্ত ব্যবস্থা মানে চলে যাবে। রানা প্লাজার সময় আমরা দেখেছি কতটা অসহায়, যে সরকারকে হাত জোর করে বলতে কিছু প্লায়ার দেন ভাই, এটি হবে না। এই যে সিভিল ডিফেন্স তৈরি করা, সেটিতে রানা প্লাজার পর অনেক চিৎকার প্রতিশ্রুতির পর মাত্র ৬৭,০০০ ট্রেইন সিভিল
ডিফেন্সের লোক তৈরি করেছে। এটি যে কতটা অপ্রতুল বলাই বাহুল্য, তাও আবার ঢাকা কেন্দ্রিক। এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করা, ফায়ার সার্ভিসের একাডেমি তৈরি করে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে সারা বাংলাদেশে এই যোগ্য লোক তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সবশেষে আপনাদের এটাও মনে করে দিতে চাই যে আমাদের এই প্রতিশ্রুতির কার্যক্রমগুলো, এই সংস্কারের নতুন যে বন্দোবস্তের কার্যক্রমের কথা বলা হচ্ছে, এই সময়ের মধ্যে জুলাই সনদের মধ্যে এটাকে ঢোকানোর জন্য আমরা আজকে এই ফোরাম থেকে আবেদন করছি। রাজনৈতিক সরকারগুলো বিভিন্ন কারণে তাদের অলিগর্কিক পোষার জন্য বন্যাপ্রবণ অঞ্চল সহ কৃষি জমিকে তাদের হাতে তুলে দিয়েছে। এখন পুরো নগরবাসীকে টাইম বসিয়ে উন্নয়নের লোকরঞ্জনবাদের এক ধরনের ভয়ঙ্কর উন্নয়ন দর্শন দেখাচ্ছে। আমরা তার বিপরীতে আরবান রেজিলিয়েন্ট, সেফ, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং অবশ্যই মানব বান্ধব নগরায়ন নিশ্চিত করতে চাই। সে কারণে যদি টাস্কফোর্স করতে করুন, জরুরি ভিত্তিতে সকল রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে আমরা আগামী দিনে প্রবেশ করতে চাই। আমরা আর আগুনে পুড়ে গেলে যে ঘটনা বারবার ঘটেছে বেলি রোড পর্যন্ত, রাজুক দিয়ে হাত উঠে বলবে আমি অনুমোদন দেই নাই, ফায়ার ব্রিগেড বলে আমি নোটিশ দিয়েছিলাম, তাতে ওই লাশগুলোর কিচ্ছু আসবে যাবে না, ওই পরিবারগুলোর কিচ্ছু আসবে যাবে না। আমরা এই জায়গার পুনরাবৃত্তি চাই না। আমরা আজকে আপনাদের মাধ্যমে এই নতুন বন্দোবস্তে এই বিষয়ে উপযুক্ত স্বাক্ষর সম্বলিত একটা পরিশিষ্ট চাই, যাতে আগামী দিনগুলোতে, আগামী নির্বাচনগুলোতে যারা সেফ সিটির প্রতিশ্রুতি দেবেন না, যারা আরবান রেজিলিয়েন্ট সিটির প্রতিশ্রুতি দেবেন না, যারা পরিবেশ বান্ধব এবং জনবান্ধব শহরের প্রতিশ্রুতি দেবেন না, তাদেরকে আমরা ধিক্কার দিয়ে সরিয়ে দিতে পারি। আপনাদের মাধ্যমে এই দাবি আজকে এই ফোরাম থেকে তুলছি। বাংলাদেশ নিশ্চয়ই তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছবে যদি আমরা সবাই মিলে চেষ্টা করি, যেটা হেলালি সাহেব এবং আমাদের জিল্লুর রহমান সাহেব বারবার করে বললেন। আনসারি সাহেব বিভিন্ন ফোরামের টেকনিক্যাল মানুষ হয়েও এই কথা বলছেন। আমরা আর বলতে চাই না, আমরা কাজ দেখতে চাই, অংশগ্রহণ করতে চাই। কারণ এই জিনিসগুলো তৈরি হয়ে আছে, শুধু ডটগুলো কানেক্ট করছে না, কার কারণে, কোন অক্ষশক্তির কারণে। সেই সময় যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে এখনই তা করার সময়। সকলকে ধন্যবাদ।